Hello students. Hello students. Welcome. আমি আজকে যে বিষয়ে আসলে কথা বলবো, আমি এই বিষয়ে কখনো কথা বলি না, এই লেকচারগুলো আমি কখনো দেই না, বাট তারপরেও আমি আজকে একটু লেকচারগুলো দিচ্ছি। একটা টপিকসে আলোচনা করব। আলোচনা করে মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে আমাকে ফেসবুকে অন্তত 6 থেকে 7 জন টেক্সট করেছে যে স্যার প্লিজ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় যেমন অস্থায়ী নিষেধাজ্ঞা, রায়ের পূর্বে ক্রোক, তারপরে হচ্ছে লিমিটেশন অ্যাক্টের সেকশন 5, এসআর অ্যাক্টের সেকশন 9, সেকশন 39, এগুলো নিয়ে একটু ডিসকাস করার জন্য। তো আমি এই কারণেই আজকের লেকচারে আসা। আমি এতটা প্রিপেয়ার্ড না এগুলো করার জন্য, কাজ এগুলো আসলে আমার রেগুলার, আমি এই সাবজেক্টগুলো পড়াই না, এই কারণে আমার ভুল ত্রুটি থাকবে। তারপরেও আমি চেষ্টা করব যত সহজভাবে তোমাদের সবাইকে যদি একটু হেল্প করা যায়। আসলে কোনো মানুষই তো পারফেক্ট না, ইভেন আমার লেকচারও পারফেক্ট হবে না, আমার লেকচারে অনেক ভুল ত্রুটি থাকবে। সো আমার লেকচারকে একদম আলটিমেট সলিড কোনো স্ট্রাকচার ভেবে পড়ার কোনো দরকার নাই। আমি যেটা প্রেফার করি যে লটা বোঝার। আমি আশা করি যে আমার লেকচার থেকে যদি হালকা যদি একটু তোমরাকে বুঝতে পারো, কারো যদি উপকার হয়, দেন এটা আসলে এটাই এনাফ আমার জন্য, আমার ইভেন তোমাদের জন্য। তোমরা এটার সাথে একটু বই খাতা একটু মিলায় যদি একটু পড়ো, তাহলে দেখবা ইজি হয়ে যাবে। বিকজ আমাদের সিআরপিসি যেটা, সিপিসি, এটা 1908 সালের আইন। তো এইটা ভাষাগুলো অনেক কঠিন, কারণ আইনটা তো লিখিত হয়েছিল মূলত ইংলিশটাকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে, এবং এই ট্রান্সলেটটা একদম করা হয়েছে হচ্ছে সম্পূর্ণভাবে যেটাকে বলা হয় হচ্ছে অর্থানুবাদ। ভাবানুবাদ বাদ দিয়ে যদি অর্থানুবাদ করা হয় তাহলে একটু কঠিন হয়ে যায়। এই কারণেই আসলে এটা অনেক কঠিন লাগে। তারপরও স্টেপ অ্যাসাইড অল দিস শর্টকামিংস অ্যান্ড এভরিথিং, আমাদের পড়তে হবে। সো লেটস স্টার্ট আমাদের আজকের লেকচার। আমরা আজকে কথা বলবো হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে। আমার রুমের লাইটিংটা তেমন ভালো না, আর বোর্ডের সেট আপটাও তেমন ভালো না, সো আই এম সরি অ্যাবাউট এভরিথিং। তারপরে আমি শুধুমাত্র হেল্প করার জন্যই এখানে আসলাম, কাজ এটা আমার ভার্সিটির লেকচারের মধ্যে পড়ে না। সো আই এম নট গেটিং পেইড ফর দিস লেকচার্স এন্ড এনিথিং। ওকে, লেটস স্টার্ট। তো আমাদের আজকের টপিক যদি আমরা বলি, সেটা হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে কোন কোন সেকশনে আছে আমাদের এটা, আমি সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আমাদের আজকের টপিক যদি হয় টেম্পোরারি ইনজাংশন, টিই আমি শর্টকাটে লিখছি, মানে টেম্পোরারি ইনজাংশন মানে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশনটা দেওয়া আছে হচ্ছে সেকশন 53 অফ এসআর অ্যাক্ট, মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 53-তে হচ্ছে সবচেয়ে অস্থায়ী নিষেধাজ্ঞাটার ডেফিনেশন দেওয়া আছে। এখন অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশনের যে ব্যাপারটা, এখানে না কোনো সলিড ডেফিনেশনটা অ্যাকচুয়ালি দেওয়া নাই। এই সেকশন 53-তেই তোমার অস্থায়ী নিষেধাজ্ঞা এবং স্থায়ী নিষেধাজ্ঞার একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। যখন স্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপারটা দেখবা সেকশন 53-তে স্পষ্টভাবে বলা আছে যে অস্থায়ী নিষেধাজ্ঞার যে ব্যাপারগুলো, অস্থায়ী নিষেধাজ্ঞাটা আলোচনা করা হয়েছে, কিভাবে এটা অ্যাপ্লাই করা হবে, কিভাবে এইটা আদেশটা আদালত দিবে, সম্পূর্ণ প্রসিডিউরটা বলা আছে হচ্ছে এসআর অ্যাক্টেই বলা আছে। এটা তোমার দেওয়া আছে হচ্ছে সিপিসির অর্ডার 39-এর বিধি 1 এবং 2-এ, ঠিক আছে। এই অর্ডার 39-এর 1 এবং 2 নং বিধিতে হচ্ছে তোমার অস্থায়ী নিষেধাজ্ঞাটা কিভাবে দেওয়া হবে, কী জন্যে মঞ্জুর করা হবে, সব কিছু বলা আছে হচ্ছে সিপিসির সিভিল প্রসিডিউর কোডের অর্ডার 39-এর 1 এবং 2 বিধিতে এটা। আর স্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা করা হয়েছে, সেটা আলোচনা করা হয়েছে তোমার এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 53-তে, সেকশন 54 অ্যান্ড 54-এ। এটা তোমরা তখন দেখলেই পারবে। বাট অস্থায়ী নিষেধাজ্ঞাটা অ্যাকচুয়ালি হয়ে গেছে হচ্ছে তোমার সিপিসির একটা বিষয়। ওকে ওকে, এটুক বোঝা গেল। এবার আসি যে অ্যাকচুয়ালি এটার ডেফিনেশনটা কী।
খুব নর্মাল ওয়েতে যদি বলা হয় অস্থায়ী নিষেধাজ্ঞার একটা ডেফিনেশন হচ্ছে, নর্মালি আমরা নিষেধাজ্ঞার একটা ডেফিনেশন তো সবাই জানো, যে আদালত একটা আদেশ দিবে, একটা ওটার বাদ দিয়ে আমরা শুধুমাত্র অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশন এই কোশ্চেনটাই স্পেসিফিক থাকার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কতটুকু অ্যান্সার দিলে কি বেটার হবে। খুব নর্মাল কথা যে এটা যখন অ্যান্সার লিখতে যাবা খুবই নর্মাল কথা যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আলোচনা করা হয়েছে, অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশনটা দেওয়া হয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 53-তে, এবং এই বিষয়ে কিভাবে অস্থায়ী নিষেধাজ্ঞাটা কার্যকর করা হবে এবং অন্যান্য বিষয়াবলী বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সিভিল প্রসিডিউর কোডের অর্ডার 39 বিধি 1 এবং 2-এ। এটা নর্মাল একটা ইন্ট্রোডাকশনের মতো চলে গেল। তারপরেও যদি একটা ডেফিনেশন চাও কিংবা দিতে চাও তখন ডেফিনেশনটা এরকম হইতে পারে যে মামলার যে দুইটা পক্ষ থাকে এই দুই পক্ষের মধ্যে যে কোনো পক্ষ যদি আদালতে কিংবা সংক্ষুব্ধ পক্ষ যদি আদালতে আবেদন করে, সে আবেদনের প্রেক্ষিতে আদালত একটা শুনানি করবে এবং এই শুনানির পরে আদালত কোনো পক্ষকে যদি এই মোকদ্দমার যে বিষয়বস্তু এই বিষয়বস্তুটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি বলা হয় কিংবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিষয়টার যেই সাবজেক্ট ম্যাটার ছিল এটাকে হস্তান্তর করা কিংবা অল্টারেশন করা, যে কোনো কিছু যদি আদালতের নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ওই প্রপার্টির উপরে একটা নিষেধাজ্ঞা দেয় তখন সেটাকে বলা হবে হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। এত বড় কথা চিন্তা না করে খুব শর্টকাটে যদি বলা হয়, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিংবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত যেই নিষেধাজ্ঞাটা আরোপ করে সেটাই হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা। ওকে, সো আমাদের ডেফিনেশনটা মোরাললেস ডান। এরপরে সেকেন্ডে আসি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞাটা কোথায় বলা আছে। অস্থায়ী নিষেধাজ্ঞার ডেফিনেশনটা দেওয়া আছে সেকশন 53 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে কিন্তু এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা সম্পর্কে বিস্তারিত এবং কিভাবে অস্থায়ী নিষেধাজ্ঞাটা প্রয়োগ করা হবে এবং কি কি কারণে দেওয়া হয় সেটা উল্লেখ আছে সিপিসি অর্ডার 39-এর 1 এবং 2। এরপরে যখন কোশ্চেনের সেকেন্ড পার্টে যাবা দেখবে ওখানে বলা আছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা কেন মঞ্জুর করা হয়। কেন মঞ্জুর করা হয় এটার কারণটা কোথায় বলা আছে, এটা বলা আছে এই সিপিসির অর্ডার 39-এর 1 এবং 2-এ বলা আছে যে কেন অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করা হয়। এখন বেশিরভাগ আইনের বইতে কিংবা গাইড তোমরা যখন পড়তে যাবা তখন দেখবা লেখা আছে একদম স্পেসিফিকভাবে অর্ডার 1-এ কী বলা আছে, বিধিটা একদম দাঁত ভাঙা বাংলায় দেওয়া, বিধি 1 এবং 2-তে কী কী বলা আছে। আমি যতটুকু মনে করি লটা যারা খাতা দেখবে, আমিও তো লয়ের খাতা দেখি, আমি যে জিনিসটা সবসময় দেখি যে স্টুডেন্টরা আসলে কতটুকু বুঝতে পারলো। সো আমারও মনে হয় যে যারা খাতা দেখবে তারা তো অনেক জ্ঞানী, তারা জাজ সাহেব, তারা আমার চেয়ে অবভিয়াসলি অনেক জ্ঞানী, আমার জ্ঞান অনেক কম, ল নিয়ে আমি মানুষটা অনেক ক্ষুদ্র, তাদের জ্ঞান আমার চেয়ে যেহেতু পরিধি বেশি, সো তারা ওই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করবে যে অ্যাকচুয়ালি তুমি ম্যাটারটা বোঝো কি না। সো যখন তুমি সেকেন্ড পার্টে চলে যাবা যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 53-তে বলা আছে হচ্ছে তোমার অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাটা, এটা বলা আছে কিভাবে প্রয়োগ করা হবে, সব কিছু বিস্তারিত অনুযায়ী হবে হচ্ছে সিপিসির অর্ডার 39-এর 1 and 2। সো এরপরে আসে যে কেন দেওয়া হয়, কেন দেওয়া হয় সেটা বলা আছে সিপিসির অর্ডার আদেশ 39-এর বিধি 1 এবং 2-তে। সো এই 1 এবং 2-এর এক্স্যাক্ট জিনিসগুলো না তোমাদের ডিরেক্টলি একদম হুবহু বইয়ের মতো লেখার দরকার নেই, আমি যেটা মনে করি। এর চেয়ে যদি তোমরা যদি নর্মালভাবে যদি লিখো যে সিপিসির বিধি 39-এর আদেশ 39-এর বিধি 1 এবং 2-তে কারণসমূহ উল্লেখ করা আছে কেন অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়া হবে। খুব সংক্ষেপে যদি তোমরা এটা লিখে তোমরা 1 নম্বর কারণ দিতে পারো যে মামলার সম্পত্তি বা বিষয়বস্তু মোকদ্দমার কোনো পক্ষ দ্বারা যদি হস্তান্তর কিংবা বিনষ্টের আশঙ্কা থাকে। আমি নর্মালি একটা সিম্পলভাবে লিখে দিতেছি বিনষ্ট, আমার হাতের লেখা এত বাজে তাও বাংলা, অথবা হস্তান্তর, মানে মোকদ্দমার কোনো পক্ষ দ্বারা যদি মামলার কোনো বিষয়বস্তু বিনষ্ট কিংবা হস্তান্তরের আশঙ্কা থাকে তাহলে একজন যে সংক্ষুব্ধ ব্যক্তি সে চাইলে
অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাইতে পারে। 2 নাম্বার, কোনো ডিক্রির দরুন মামলার বিষয়বস্তু যদি কোনো ডিক্রির দ্বারা যদি মামলার বিষয়বস্তু ইল্লিগালভাবে সেল করে দিতে চায়, মানে বেআইনিভাবে যদি বিক্রি করতে চায়, মানে বেআইনিভাবে হাতের লেখাটা বুঝতে হবে, হাতের লেখা আমার খাতায় আবার এত খারাপও না, বাট বোর্ডে বাংলা লেখাটা একটু টাফ, তাই এরকমভাবে। 2 নাম্বারটা ছিল হচ্ছে বেআইনিভাবে কোনো ডিক্রি দ্বারা যদি মামলার বিষয়বস্তু যেটা থাকে সম্পত্তি সেটা যদি কেউ বিক্রি করতে চায়। আর 3 নম্বরে যে ব্যাপারটা, এটা কিন্তু 1 আর 2 এর মধ্যে আছে, আমি স্পেসিফিকভাবে দিতেছি না, আমি একসাথে বলতেছি, কারণ একসাথে যদি তুমি স্পেসিফিকভাবে যদি বলতে যাও সেই জিনিসটা না আসলে খুব বেশি টাফ হয়ে যায় সবার জন্য মনে রাখা। পরীক্ষার খাতায় এত কোশ্চেন তো মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না স্পেসিফিকভাবে। সো স্পেসিফিকের চেয়ে তুমি জেনারেলাইজভাবে যে এক্সামিনার তাকে তুমি বোঝাও যে না তুমি খাতাটা তুমি বোঝো যে অ্যাকচুয়ালি টপিকে কী আছে। সো যাই হোক, 39 ধারায় 1 এবং 2-তে বলা আছে যে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যেতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে যদি মোকদ্দমার কোনো পক্ষ দ্বারা যেই মোকদ্দমার সম্পত্তি থাকে সেটা যদি বিনষ্ট কিংবা হস্তান্তর করতে চায়, চলে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো ডিক্রির দ্বারা যদি বেআইনিভাবে যদি কেউ সম্পত্তিটা বিক্রি করতে চায়, মোকদ্দমার কোনো পক্ষ, স্পেশালি যে বিপক্ষ তার কথাই বলা হয়েছে, যে বিবাদী। এরপরে আসি যে 3 নম্বরটা কি বলা যায়। 3 নম্বরটা হচ্ছে যে এই যে বাদী কিংবা বিবাদী তাদের মধ্যে তো একটা চুক্তি থাকে, এই চুক্তিটা যাতে মোকদ্দমার কোনো পর্যায়ে ভঙ্গ করা না হয় সেইটার জন্য তুমি একটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারো। 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে হচ্ছে বিবাদী যদি তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে যদি করে, মানে বিবাদী পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে সম্পত্তি স্থানান্তরিত করবে, ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার। আর সবার লাস্টের 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে মামলা চলাকালীন সময়ে যদি মামলার উদ্দেশ্যটা কেউ ব্যাহত করতে চায়। খুব সিম্পল বিষয়, জাস্ট এটা এভাবেই মনে রাখো। আমি 39-এর 1 আর 2টা আবার বলতেছি। 39-এর 1 নাম্বার হচ্ছে যদি মামলার কোনো বাদী, মামলার কোনো পক্ষ যদি মোকদ্দমার বিষয়বস্তু যদি হস্তান্তর কিংবা বিনষ্ট করতে চায় এরকম। 2 নাম্বার হচ্ছে কোনো বেআইনি ডিক্রি দ্বারা যদি তোমার সম্পত্তিটাকে কেউ বিক্রি করে দিতে চায়, বেআইনি ডিক্রি দ্বারা, এটা মনে রাখবে, এটা বেআইনি ডিক্রি। 3 নাম্বারটা হচ্ছে মোকদ্দমার মধ্যে পক্ষসমূহের মধ্যে যে চুক্তি থাকে সেই চুক্তিটা যাতে মোকদ্দমার কোনো পর্যায়ে ভাঙতে না পারে সেই কারণে আদালতের কাছে তুমি অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারো। 4 নাম্বার হচ্ছে গিয়ে 4 নাম্বার কি বললাম আমি তো ভুলে গেলাম। 4 নাম্বার হচ্ছে গিয়ে যেটা, সেটা হচ্ছে যে বিবাদী যদি তার পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে সম্পত্তি হস্তান্তরে ইচ্ছা প্রকাশ করে। তো দেখো 4 নাম্বারটা কিন্তু ইচ্ছার কথা বলা হয়েছে, আর প্রথম 2টা, একটা হচ্ছে বিনষ্ট করে ফেলবে, সেকেন্ডটা হচ্ছে যে কোনো ডিক্রির দ্বারা যদি বেআইনিভাবে হস্তান্তর করতে চায়, আর 4 নাম্বারটা হচ্ছে যে পাওনাদারকে প্রতারিত করার উদ্দেশ্যে যদি কেউ কোনো তার সম্পত্তি হস্তান্তর করতে চায়। আর 5 নাম্বারটা হচ্ছে হলো মামলা চলাকালীন সময়ে মামলার উদ্দেশ্যটা যদি ব্যাহত করতে চায়। যেমন ধরো আমার আর আমার ভাইয়ের মধ্যে যদি একটা আম গাছ নিয়ে সাপোজ ধরো মামলা হইতেছে, আমি যদি আম গাছটাই কাইটা বিক্রি করে ফেলতে চাই, তাহলে আম গাছটা বিক্রি করে ফেলে মামলার উদ্দেশ্যটা ব্যাহত হয়ে গেল না? এরকম টাইপের একটা, এটা একটা ভেগ এক্সাম্পল, বাট খুব সহজে বোঝানোর জন্য দিলাম। সো এইরকম কোনো কাজ হলে তোমার অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাওয়া যাবে। এখন আসে একটা কেসের ব্যাপারে বলি। হ্যাঁ, আসলে এত কেস, এগুলো তো খুব সাধারণত মনে রাখা যায় না। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা কেন দেওয়া হয় সেটা কত বললাম, এই 39-এর 1 আর 39-এর 2 এর কথা বলা হলো না, কিন্তু দেখো এইটার বিষয়ে একটা কেস আছে, সেটা হচ্ছে
সারাহিন গার্মেন্টস ভার্সেস গ্লোরি টুথ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কেসটা আমার যতটুকু মনে পড়ে এটা হচ্ছে 49 ডিএলআরের এডি তো মনে হয় অ্যাপিলেট ডিভিশনের 260। এইটা কেস দেওয়ার পরে কেসের নিচে সবসময় আন্ডারলাইন করে দিবা যাতে এটা বুঝতে সুবিধা হয়। এখানে এডি আর এইচসিডি হবে, এটা একটু যদি দেখে নিতে পারো তাহলে বেটার। আচ্ছা, এখানে কোনো এডি কিংবা এইচসিডি কিছুই তো নাই। আচ্ছা যাক, ঠিক আছে, ফাইন। সো এইটা হচ্ছে তোমার কেস। এই যে যখন এই 5টা রিজন দিবা, 5টা রিজনিং দেওয়ার পরে দিবা যে এই কেসটাতে আবার এই সারাহীন কিন্তু প্রথমে তো বলা ছিল যে এই 5টা রিজন থাকলে তুমি হচ্ছে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবা। তো বলা ছিল যে অস্থায়ী নিষেধাজ্ঞা এই 5টা রিজন যদি হয় তখন 1 আর 2 অনুযায়ী আদালত তোমাকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবে। যে 39-এর 1 এবং 2-এর শর্তগুলো যদি পালন হয় তখন আদালত তোমার ওই যে এসআর অ্যাক্টের সেকশন 53, ওই 53-র আন্ডারে তখন তোমাকে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবে। ঠিক আছে, যদি অর্ডার 39-এর সিপিসির অর্ডার 39-এর 1 এবং 2, এটা কিন্তু সেকশন না, অর্ডার, জাস্ট এটা মনে রাখবা। অর্ডার 39-এর 1 এবং 2 এইটা যখন ফিল আপ হবে তখনই হচ্ছে তোমার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 53 আন্ডারে হচ্ছে তোমার অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করবে। এটার আরেকটা কেস আছে, যদি মনে রাখতে পারো, এত ইম্পর্টেন্ট কিছু না, বাট কেসটা হচ্ছে প্রফেসর MA রাকিব মনে হয় ভার্সেস প্রফেসর জিলুর রহমান। এই কেসটা হচ্ছে 37 ডিএলআরের পেজ নাম্বার 83। ইয়েস, সো আমি যে এখন যে কথাটা বললাম যে ওই 5টা রিজন দেওয়ার পরে দিবা যে আদালতের রায় দ্বারা আদালতের এমুক মামলা প্রফেসর MA রফিক ভার্সেস প্রফেসর জিলুর রহমান 37 ডিএলআর 83 মামলার রায় আদালত বলেছে যে সিপিসির অর্ডার 39-এর 1 এবং 2 বিধি শর্তসমূহ পালন করলেই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 53 ধারা অনুযায়ী আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিবে। শেষ। এটা না দিলেও চলে, জাস্ট ওইটা মনে রাখো। এই এত কেস মনে রাখার দরকার নেই, পার কোশ্চেনে একটা কেস মনে রাখাটাই টাফ, সো প্লিজ ডু দ্যাট। এবং এই কেসটা মনে রাখো, গ্লোরি টুথ ইন্ডাস্ট্রিজ ভার্সেস সারাহিন গার্মেন্টস ভার্সেস গ্লোরি টুথ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কেসটাই মনে রাখো। এটা তো গেল এই একটা, কিন্তু এই কেসে দেখো আবার কি বলছে। আমরা সবাই জানি যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতার কথা একটা জানি। হ্যাঁ, আদালতের অন্তর্নিহিত ক্ষমতাটা কোথায় আছে? 151 ধারায় সিপিসির 151-এ বলা আছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। এই আদালতের অন্তর্নিহিত যে ক্ষমতা, এই আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলেও কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন তারা মঞ্জুর করতে পারে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে এই কথাটা যে অন্তর্নিহিত ক্ষমতা, এই সেকশন 39-এর 1 এবং 2 এই শর্ত ছাড়াও আদালত 151 ধারার অস্থায়ী নিষেধাজ্ঞার 151 ধারার ক্ষমতা বলে সে হচ্ছে তোমার অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করতে পারে। এই যেই ব্যাপারটা, এইটা বলা হচ্ছে গ্লোরি টুথ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভার্সেস সারাহিন গার্মেন্টস ভার্সেস গ্লোরি টুথ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এইটাতে বলা হচ্ছে এইটা যে 39-এর 1 এবং 2 ছাড়াও 151 151 ধারা আদালত সহজাত ক্ষমতা, যেটা ইনহেরিট পাওয়ার, সেই পাওয়ারটা প্রয়োগ করে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তার মানে একটা জিনিস বোঝা গেল যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আদালত কিভাবে মঞ্জুর করবে, মানে মঞ্জুর করবে কি করবে না, এটা কিন্তু সম্পূর্ণ আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। এটা বোঝার জন্য বলতেছি, সো এটা সবসময় তোমাদের মাথায় থাকতে হবে। ওকে, সে এই কিন্তু চলে গেছে মোটামুটি অস্থায়ী নিষেধাজ্ঞাটা কেন এবং কিভাবে দেয়। এরপরও একটা ব্যাপার থাকে যে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে তোমার কতগুলা জিনিস খেয়াল রাখতে হবে। তোমার না, অ্যাকচুয়ালি আদালত কতগুলো বিষয় দেখবে যে তোমার অস্থায়ী নিষেধাজ্ঞাটা আদালত মঞ্জুর করবে কি করবে না, সেই জিনিসগুলো কি দেখবে সেটা আমি এখন একটু বলি। একদম 1 নম্বরে যেটা, এটা এরকম
ক্র্যাকিং নয়েজ করতেছে। আচ্ছা, 1 নম্বরে যেটা আদালত দেখবে যে একটা প্রাইমা ফেসি আছে কিনা। আচ্ছা, 1 নম্বরে যখন এরপরে ওইটা তো দিলা, দেওয়ার পরে ডিরেক্ট চলে আসবা হচ্ছে এখানে যে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত যে সকল জিনিস বিবেচনা করে কিংবা যে সকল বিষয় বিবেচনা করে। 1 নম্বরে বিবেচনা করবে হচ্ছে, আমি একটু আগে লিখি যে কোন কোনটা, তারপর আমি ডিসক্রাইব করতেছি। আমার বোর্ডটা না ঠাস করে পড়ে যায়। অপূরণীয় ক্ষতি, এরপরে আছে যেটা সেটা হচ্ছে ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স। অস্থায়ী নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে যেতে পারে যদি এটা না দেয়। লাস্টেটা হচ্ছে অস্বাভাবিক বিলম্ব না করে। আরও অনেক রিজন আছে, অনেক জায়গায় অনেক কিছুই দিবে। কি স্পেলিং লিখতেছে, অস্বাভাবিক বিলম্ব না করে। আর ওকে, সো এবার আসো আমরা একটু এই জিনিসগুলো একটু ডিসকাস করি। হ্যাঁ, যে লেকচার মনে অনেক বড় হয়ে যেতেছে, আমি সবাইকে বোর্ড করতেছি, বাট যার দরকার সে অবশ্যই দেখবে, যার দরকার না সে দেখবে না। ইটস কমপ্লিটলি আপ টু দেম। হ্যাঁ, আচ্ছা, সো ফার্স্টে আসা হচ্ছে প্রাইমা ফেসি কেস, যে কোন কোন বিষয়গুলো বিবেচনা করবে। মানে টেম্পোরারি ইনজাংশনের ক্ষেত্রে আদালত যে সকল বিষয় বিবেচনা করবে। সো কী কী বিষয় বিবেচনা করবে? 1 নম্বরে আসি। 1 নম্বরে হচ্ছে আদালত প্রথমে দেখবে কেসটা প্রাইমা ফেসি কিনা, মানে যে আসছে, যে তোমার প্রতিকার চাইতে আসছে, তার কেসটা একটা ভালো মোকদ্দমা কিনা এবং সেইখানে তার জয় হওয়ার সম্ভাবনা আছে কিনা। দেখো, কোনো মামলায় যদি তোমার জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে, সেখানে বলা হয় কেসটায় প্রাইমা ফেসি নাই, তার মানে তুমি কেসটা আদালত নিবে না, যেহেতু নিলেও তোমার জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো প্রথমে আদালত দেখবে যে তোমার কেসটায় প্রাইমা ফেসি আছে কিনা, ঠিক আছে। সেকেন্ডে দেখবে অপূরণীয় একটা ক্ষতি আছে কিনা। দেখো, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের একটা কথা আছে যে যেই জায়গায় তোমার পয়সা দিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায় না, শুধুমাত্র সেই জায়গায় স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টটা দেওয়া হয়। ঠিক একইভাবে তোমার এইরকম কোনো একটা ক্ষতি হইতেছে যেটা অ্যাকচুয়ালি তোমার পয়সা দিয়ে নির্ণয় করা যাইতেছে না, এইরকম ক্ষতিটা যখন হবে তখনই তুমি অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাইতে পারবা। এরপরে দেখো ব্যালেন্স অফ ইনকনভেনিয়েন্স, এটার মানেটা হচ্ছে গিয়ে আদালত দেখবে যে তোমার যেই অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাওয়ার জন্য যে কাজটা হইতেছে, যদি অস্থায়ী নিষেধাজ্ঞাটা যদি না দেওয়া হয় তাহলে বাদী অপেক্ষা মানে বিবাদী অপেক্ষা বাদীর ক্ষতিটাই বেশি হইতেছে। মানে তুমি যার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞাটা আনতে চাইতেছো, নিষেধাজ্ঞাটা যদি না দেওয়া হয় ওই ব্যক্তির তুলনায় তোমার ক্ষতিটা অ্যাকচুয়ালি বেশি হবে, এবং যেই ক্ষতিটা হবে সেটা কিন্তু অপূরণীয় ক্ষতি হইতে হবে। লাস্টে হচ্ছে স্থায়ী লাস্টের আগেরটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা অর্থহীন হয়ে যাবে। মানে তোমার এই যে আমি যে গাছের কথা বললাম, আমার ভাইয়ের সাথে আমার এত বড় একটা অস্থায়ী সম্পত্তি, একটা গাছ নিয়ে মামলা, তো সে এই গাছটাকেই কাইটে ফেলতেছে। আমি আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞা চাইলাম এইটার জন্যই যে আমার ভাই যে গাছটা কাইটে ফেলতেছে এই গাছ কাটাটা বন্ধ করে দেওয়া হোক, কারণ আমার মোকদ্দমার বিষয় হচ্ছে এই গাছ নিয়ে আমাদের দ্বন্দ্ব। এই গাছটাই যদি না থাকে তো আমার স্থায়ী নিষেধাজ্ঞা কিংবা অন্য কোনো কিছু থাকবে এখানে, আমার মামলার কারণটাই তো বৃথা হয়ে যাবে, তাই না? এটা। এবং লাস্টেরটা হচ্ছে অস্বাভাবিক বিলম্ব না করা। এটা একটা সিম্পল প্রিন্সিপাল, ডিলে ডিফিটস ইকুইটি।
যেটা এই প্রিন্সিপালের উপর বেস করে এটা দেওয়া হয়েছে যে তুমি অস্বাভাবিক দেরি করে কখনো অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারবে না, অস্থায়ী নিষেধাজ্ঞাটা সবসময় বেশ জলদি জলদি চাইতে হবে। ঠিক আছে, মোরাললেস এতটুকু দিলেই তোমার অস্থায়ী নিষেধাজ্ঞার কোশ্চেনের অ্যান্সার ফুলফিলড। তারপরে আমি আরেকবার একটা টোটাল একটা লাইন দিয়ে দিচ্ছি, টাইমলাইন দিয়ে দিচ্ছি, টাইমলাইন না মানে গাইডলাইন, যে পুরোপুরি অ্যাকচুয়ালি তোমার কোন জিনিসটা কী কী জিনিস এটা উল্লেখ করলেই তোমার এই কোশ্চেনটা মোটামুটি ফুলফিল হয়ে যাবে। একদম প্রথমে যেটা আসবে সেটা যদি তুমি যদি ইন্ট্রোডাকশন যদি ধরো তুমি ইন্ট্রোডাকশনে খুব প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এটা কোথায় বলা আছে। 53 অফ এসআর অ্যাক্টে হচ্ছে ডেফিনেশনটা দেওয়া আছে, কিন্তু এটা অর্ডার 39 আর বিধি 1 এবং 2 অনুযায়ী সিপিসির হচ্ছে এইটা অ্যাপ্লিকেবল হয়। কিন্তু এরপরে আবার বলবা কিন্তু ওই যে একটা কেস দিয়ে দিলাম যে কিন্তু না, এরপরে কেসে না, তারপরে আবার প্রথম থেকে শুরু করি। সেকশন 53-তে হচ্ছে এটা বলা আছে, কি বলা আছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত যদি কোনো নিষেধাজ্ঞা দেয় তখন সেটাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞাটা সেকশন 53 অফ দ্য এসআর অ্যাক্টে বলা আছে, এবং এই আর্টিকেল কি বলে অস্থায়ী নিষেধাজ্ঞাটা সিপিসির অর্ডার 39 বিধি 1 এবং 2 অনুযায়ী এটা পরিচালিত হয়। এরপরে তুমি যদি কেসটা যদি দিতে পারো ইটস গুড। সেই কেসটা হচ্ছে প্রফেসর M.A. রাকিব ভার্সেস প্রফেসর জিল্লুর রহমান। এটা হচ্ছে 37 DLR 38 পেজ। এই কেসে বলা আছে, আদালত বলেছে যে যদি অর্ডার 39 1-2 এর শর্তগুলো যদি পূরণ করে তখন 53 অনুযায়ী এসআর অ্যাক্টের 53 অনুযায়ী আদালত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর করবে। আবার ওই কেসটা সারাহিন গার্মেন্টস ভার্সেস গ্লোরি ট্রুথ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা হচ্ছে 49 DLR 260। এই যে কেস, কিন্তু এই কেসে বলা আছে যে শুধুমাত্র অর্ডার 39-এর 1-2 ছাড়াও আর্টিকেল 151 অফ দ্য সিপিসি এর আন্ডারে আদালতের ইনহেরিটেন্ট পাওয়ার যেটা, সেই ক্ষমতা বলো ইনহেরিটেন্ট পাওয়ারের বাংলাটা কি, ইনহেরিটেন্ট পাওয়ার ভুলে গেছি একটু আগে, আমি বলছি ভুলে গেছি। যাই হোক, আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলো চাইলে আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করতে পারে। শেষ, একটা পার্ট চলে গেল। হ্যাঁ, এরপরে সেকেন্ড পার্টে চলে আসবা যে কেন এটা দেওয়া হয়। সেটা হচ্ছে এই যে 39-এর 1 and 2-তে মোটামুটি রকম যে রিজনগুলো বলা ছিল, 5টা রিজন। একটা ছিল হচ্ছে তোমার সম্পত্তি যদি কেউ বিক্রি করে দিতে চায়, তোমার এই অস্থায়ী নিষেধাজ্ঞা দ্বন্দ্বের যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা যদি কেউ হস্তান্তর কিংবা বিনষ্ট করতে চায়। 2 নম্বর হচ্ছে বেআইনি ডিক্রি যারা যদি কেউ বিক্রি করে দিতে চায়। এখানে যে 5টা ছিল 1 2 3 4 5, বেআইনি ডিক্রি দ্বারা যদি কেউ বিক্রি করে দিতে চায়, তোমাদের মধ্যে যেই দণ্ড পক্ষ সময়ের মধ্যে যে চুক্তি ছিল সেটা যাতে ভঙ্গ না করতে পারে সেই কারণে দিতে পারে। আর 4 নম্বরটা যেটা ছিল, আবার 5 নম্বরেও যেটা ছিল। এই 5 নম্বর পর্যন্ত যেগুলো ছিল, এই 5টা যখন তুমি দিবা, এটা হচ্ছে 39-এর 1 এবং 2 এর বিধি অনুযায়ী। শেষ, চলে গেল। ঠিক আছে, এর পরবর্তীতে চলে আসবা যে কি বিষয়, যে সকল বিষয় মানে টেম্পোরারি ইনজাংশন দেওয়ার ক্ষেত্রে আদালত যে সকল বিষয় বিবেচনা করার বিষয়গুলো কী ছিল। 1 নম্বরে ছিল প্রাইমা ফেসি থাকতে হবে, মানে হচ্ছে তোমার ভালো মামলা থাকতে হবে এবং এখানে তোমার জয় হওয়ার সম্ভাবনা থাকতে হবে। 2 নম্বরে ছিল হচ্ছে যে কি ছিল, যেগুলো ছিল সবগুলোই আচ্ছা যাই হোক, প্রাইমা ফেসি থাকতে হবে, যেটা প্রাইমা ফেসি তোমার এটা থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে তোমার যে অপূরণীয় ক্ষতি হইতে হবে। তারপরে যেটা ছিল যে তোমার এখানে ব্যালেন্স অফ ইনকনভেন্স,
যেটা সেটা হচ্ছে যে তোমার এটা যদি না হয় তাহলে বিবাদী অপেক্ষা বাদীর আসলে ক্ষতিটা বেশি হবে। তারপরে যেটা ছিল যে তোমার মামলার বিষয়বস্তুটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে বিষয়বস্তুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এটা দেখাইতে হবে। আর যেটা যে তোমার আসলে এই ক্ষতিটা অর্থ দ্বারা পুষায় দেওয়া যাবে না। যখনই এইরকম সব ব্যাপারগুলো হবে তখনই তুমি আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাইতে পারবা। এখন অনেক সময় দেখবা বার কাউন্সিলের পরীক্ষায় কিংবা অন্যান্য পরীক্ষায় একটা কেস দিয়ে দেয় যে একজন সাপোজ এ এর বিরুদ্ধে একটা অস্থায়ী নিষেধাজ্ঞা ছিল বি এর কাছে যে একটা দেয়াল যে আছে এরকম ধরো একটা দেয়াল, এই দেয়ালটা আসলে ভাঙতে পারবে না, এই মর্মে একটা বি এর উপর একটা নিষেধাজ্ঞা জারি করছিল, কিন্তু বি দেখা গেছে কি নিষেধাজ্ঞাটা অমান্য করে দেয়াল এতখানি ভেঙে ফেলছে। এখন বি এর বিরুদ্ধে প্রতিকার কি? ব্যাপারটা খুবই সিম্পল। অস্থায়ী নিষেধাজ্ঞা যদি প্রতিকার যেটা থাকে সেই প্রতিকারটা আসবে কোথায়? অর্ডার 39-এর 3-4, হ্যাঁ 3-4 তো। তারপর আমি লেট মি চেক। হ্যাঁ ঠিক আছে, বিধি 39-এর 2-3 মানে বিধি 2-3 এবং বিধি 2-4 এই দুইটাতে বলা আছে এই দুইটা যখন কোনো অস্থায়ী নিষেধাজ্ঞা যখন ভঙ্গ করা হবে তখন হচ্ছে CRO 774 এইটার আন্ডারে একটা মিস জুডিশিয়াল কেস কিংবা জুডিশিয়াল মিস কেস যেটাকে বলা হয়, নর্মালি মিস কেস যেটাকে বলা হয়, সিভিল রুল অর্ডার্স। CRO মানে হচ্ছে সিভিল রুল অর্ডার্স। এটা 774 ধারার আন্ডারে তোমার একটা অস্থায়ী মিস জুডিশিয়াল কেস আকারে একটা কেস করতে হয়। সেটা হচ্ছে এই 2-3-এর আন্ডারে এই যখন কেসটা করবা এই কেসটা তোমার করতে হবে। এবং এই উপবিধি 2-3 এইটা অনুযায়ী, এই উপবিধি 2-3 অনুযায়ী বলা আছে যদি কেউ অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে তখন তাকে সম্পত্তি ক্রোক করতে পারে। এই যে সম্পত্তিটা আছে যেটা ভাঙতেছে এটা চাইলে ক্রোক করতে পারে এবং 6 মাস পর্যন্ত এই যে বি যে তার দেয়ালটা ভেঙে ফেলতেছে এই বিকে 6 মান্থস পর্যন্ত একটা দেওয়ানি আদালতে দেওয়ানি কারাগারে তাকে আটক রাখার নির্দেশ দিতে পারে কোর্ট। তার মানে যখন অস্থায়ী নিষেধাজ্ঞাটা ভঙ্গ করা হয় প্রথমে এই আর্টিকেল 39-এর 2-3 বিধি 2-3 অনুযায়ী উপবিধি 3 অনুযায়ী একটা CRO এই অ্যাক্টের 744 ধারার আন্ডারে মিস জুডিশিয়াল কেস করতে হয়, অস্থায়ী মিস জুডিশিয়াল কেস করতে হয়। এই কেসটা যখন করবা, কেসটা করার পরে আদালত এই ধারার আন্ডারেই এই যে বি ওকে 6 মাসের একটা কারাদণ্ড দিতে পারে, যেটা কিনা দেওয়ানি জেলখানায় রাখবে, দেওয়ানি কারাগারে রাখবে, আর হচ্ছে এই সম্পত্তিটা ক্রোকের নির্দেশ দিতে পারে। এবং এই ওকে যখন এটা করতে নিষেধ করলো কিংবা এই 6 মাস পরে এরপরেও যদি ওই ধরো আর এই সম্পত্তি ক্রোকটা হচ্ছে 2-4 যে এখানে আছে এই সম্পত্তি ক্রোকটা 1 বছর পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, এই 1 বছরের মধ্যেও যদি এই লোক যদি তোমার এই দেয়ালটা ভাঙা ধরো বন্ধ করতেছে না, তখন কি করবে? তখন আদালত এই তার সম্পত্তি যে কোনো সম্পত্তি এই সম্পত্তিটা ক্রোক করে বিক্রি করে এই একে ক্ষতিপূরণটা দিয়ে দিতে পারবে। এই হচ্ছে তোমার অস্থায়ী নিষেধাজ্ঞার ব্যাপার স্যাপার। সো এইটাই, আমারও বোঝানোর অনেক ভুল আছে, আমার বোর্ডটা অনেক প্রবলেম করতেছে। সো তারপরেও এইসব বিষয়ে ফার্স্ট লেকচার দিলাম, আমি এত বেশি প্রিপেয়ার্ড না, প্লিজ ডোন্ট ফল। সো এটাই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।